হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও কে কেমন আছো। ক্লাস টাইম হয়ে গেছে, এটার মধ্যে 2 মিনিটস পাস্ট। সো কে কেমন আছো আগে একটু জানাও কমেন্ট বক্সে, তারপর আস্তে আস্তে ক্লাস শুরু করা যাবে। তোমাদের সাথে অনেকদিন পর পর ক্লাস হয়, তো কেন জানি মনে হয় যে নতুন নতুন করে সবার সাথে প্রতিদিন দেখা হচ্ছে। তো সব মিলে সবাই ভালো আছেন তো আপনারা? ফ্যান্টাস্টিক পারফরমেন্স দ্যাট। আহ অনেকে সালাম জানাচ্ছ, আসলে সবার সালামের উত্তর তো ইন্ডিভিজুয়ালি দেওয়া সম্ভব না। সবাইকে একযোগে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আর আজকের যে ক্লাসটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে? সো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমার কেন জানি মনে হয় আমরা একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করব, কেননা বাংলা দ্বিতীয় পত্রের যে কয়টা টপিক সবাই মোটামুটি ভাবে বলে যে একটু কঠিন কঠিন, তার মধ্যে একটা কিন্তু এই প্রকৃতি প্রত্যয়, ঠিক কিনা? সো আজকে হচ্ছে এই টপিকটা আমরা হচ্ছে একেবারে পানির মতো সোজা করে ফেলবো। আর পানির মতো সোজা তখনই হবে যখন তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, ঠিক আছে? কেননা মনোযোগ দিয়ে কথা না শুনলে কিন্তু যত সহজ টপিকই হোক, থ্যাংক ইউ আশিক, মনোযোগ দিয়ে কথা না শুনলে যত সহজ টপিকই হোক ওইটা কিন্তু কঠিন লাগে। আবার তোমার যদি মনোযোগ থাকে, দেখবা যে আহ কঠিন টপিক একেবারে সহজ হয়ে গেছে, এই আর কি। তো বলো কে কেমন আছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি ভালোই আছে। আচ্ছা, অনামিকা বলছে যে ভাই নামাজের বিরতি দিয়েন। নামাজের বিরতি কখন দিলে ভালো হয় সেটা বলো, আমি তোমাদেরকে নিয়েই তো আমার চলতে হবে। ও, নাজিব বলছে যে অ্যাডমিশন প্রোগ্রামের প্রোমো ভিডিওতে আমার এটা ভালো হয়েছে, তাই তো? আচ্ছা, আমার ক্যারেক্টার কিন্তু এরকম না, তাই না বলো? তোমরা আমাকে যতটা চেনো, আমি কিন্তু আসলে ওই ক্যারেক্টারের মানুষ না। কিন্তু কেন জানি মানে ওই ভিডিওতে আমার পার্টটা এমন একটা পার্ট যে আমাকে ওই রোলটাই প্লে করতে হয়েছে। তো যাই হোক, ভালো মন্দ বিষয় না, আমি করছি, এই আর কি। আমি আবার এইসব একটু অত ভালো পারি না, বুঝতে পারছো? আমাদের জিমি ভাই, শাওন ভাই, অন্যান্য ভাইরা যেমন ভালো পারে, ওরে বাবা, ১০০ আমি তেমন ভালো পারি না এসব নাটক টাটক করতে। আচ্ছা, অনেকেই বলছো কয়টার দিকে নামাজে ব্রেক দিলে হবে? ৫টা ১০ বা ২০-এ দিয়েন। আচ্ছা, ঠিক আছে। ওকে, একজন বলছে কি মোশাররফ করিমকে হারায় দিছি। না রে ভাই, মাপ চাই, মাপ চাই। লিজেন্ডদের সাথে তুলনা করো না ভাই। যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা বোঝো তো আসলে এগুলো তো আমরা কেউ প্রফেশনাল অ্যাক্টর না। জাস্ট তোমাদের উদ্দেশ্যে একটা কিছু বানানো। তো সেই বানানোর জায়গা থেকে আমাকে ছোট একটা রোল দিয়েছিল, আমি করছি। এবং এটা খুবই অপ্রস্তুত ভাবে, হঠাৎ করে। ঠিক আছে? একেবারে অপ্রস্তুত ভাবে। ওকে, তাহলে একটা কাজ করি, ৫টা ১৫-র দিকে ছোট্ট একটা ব্রেক দিব, কেমন? ৫টা ১৫-র দিকে, ৫টা ১৫-২০-এর দিকে ছোট একটা ব্রেক দিব, নামাজের ব্রেক। তারপরে আস্তে আস্তে আমরা শুরু করব। তো চলো তাহলে, এখনো আমাদের হাতে প্রায় আধা ঘন্টা মতো, আমরা তাহলে পুরো ক্লাসটা করি। এবং আমি তোমাদেরকে যে কথাটা বলবো, যেহেতু আজকের এই টপিকটা সবাই বলে কঠিন, তো আসলে এটা কত কঠিন এটা চলো আগে আমরা একটু বুঝি। আসলে এটা একেবারে সহজ, কিন্তু শুধু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটু মনোযোগটা ধরে রাখতে হবে। মনোযোগ যদি না থাকে, তাহলে সত্যি কথা বলতে কঠিন লাগবে। সো চলো তাহলে আস্তে আস্তে শুরু করা যাক। আজকে ক্লাসটা শুরুর আগে প্রথমে যে বিষয়টা একটু ভাই তোমাদেরকে জানানো প্রয়োজন, সেটা হচ্ছে এই প্রকৃতি প্রত্যয় থেকে পরীক্ষায় যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে, আগে চলো আমরা সেই প্যাটার্নটা একটু দেখে আসি, যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে। কথার কথা, ঢাকা বোর্ড ২০১৯ সালে প্রকৃতি প্রত্যয় থেকে আসা প্রশ্ন ছিল ঠিক এরকম। সাধারণত কি হয়, মনে করো বোর্ড পরীক্ষার প্রশ্নে ৩ নাম্বার বা ৪ নাম্বার প্রশ্ন এরকম থাকে। তোমরা জানো, ইতোমধ্যে জানতে পেরেছো যে ব্যাকরণের প্রশ্নে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কি থাকে, একটা করে অল্টারনেটিভ থাকে, তাই তো? তো ধরে নাও এটা ৩ নাম্বার প্রশ্ন। তো ৩ নাম্বার প্রশ্নে ক নাম্বার প্রশ্নে এসেছে প্রকৃতি প্রত্যয়, আর এটার অথবা এসেছে সমাস। ধরে নিচ্ছি
ধরে নিচ্ছি মানে তোমাদের সময় যদি ফুল সিলেবাসে পরীক্ষা হয়, আশা করছি তোমাদের সময় পরীক্ষা এই প্যাটার্নে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যে ৩ নাম্বার প্রশ্নে ২ টা অপশন থাকবে তোমার সামনে, প্রকৃতি প্রত্যয় অথবা সমাস। এখন তুমি একটু চিন্তা করে দেখো, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণে যে কয়টা টপিক তুলনামূলকভাবে আমরা বলি একটু কঠিন কঠিন লাগে, তার মধ্যে কিন্তু সত্যি কথা বলতে এই ২ টা টপিক কম বেশি সবারই লাগে। কিন্তু আমরা যারা সমাস করেছি বা তোমরা যারা আমার সমাস ক্লাসটা করেছো, আশা করছি যে আ সমাসটা আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। একটু বাসায় প্র্যাকটিস করো। দেখবা যে আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে? এবার সমাসের আলোচনায় আজকে আমরা যাব না। আজকে যেহেতু আমাদের প্রকৃতি প্রত্যয় নিয়ে কথা, আমরা প্রকৃতি প্রত্যয় নিয়েই কথা বলব। তো প্রকৃতি প্রত্যয় প্রশ্নটা কেমন আসে? খুবই মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, এবং এখানে সবসময় থাকবে ৮ টা। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই ৮ টা শব্দ থাকবে। এই ৮ টা থেকে ৫ টার প্রকৃতি প্রত্যয় তোমাকে করতে হবে এবং প্রত্যয়ের নাম লিখতে হবে। অর্থাৎ আমি যদি বলি পরীক্ষায় অপশনে থাকবে এরকম ৮ টা শব্দ, তুমি কিভাবে উত্তর করবা সেটাও আমি একটু শুরুতে দেখিয়ে দিই। আ তুমি অ্যাজ ইউজুয়াল লিখলে যে ৩ নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে? ৩ নং প্রশ্নের উত্তর। লেখার পরে তুমি এভাবে লিখতে পারো যে বাম পাশে লিখলে প্রদত্ত শব্দ, অর্থাৎ তোমার প্রশ্নপত্রে যে প্রশ্নটা ছিল প্রদত্ত শব্দ, এখানে লিখলে প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি ও লিখতে পারো, এবং এখানে লিখলে প্রত্যয়ের নাম। জায়গা স্বল্পতার জন্য আমি এভাবে লিখে দিলাম। তো দেখো ঘুরে ফিরে প্রকৃতি প্রত্যয় মানে প্রথমে লিখলাম প্রদত্ত শব্দ, অর্থাৎ যে ৫ টা শব্দ আমি লিখব সেটার প্রকৃতি প্রত্যয় আমি এখানে করব, এবং ডান পাশে কি করব? ডান পাশে এটা প্রত্যয়ের নামটা লিখব। আমি কি বোঝাতে পেরেছি? হুম। আমি কি বোঝাতে পারছি ভাইয়া? খুব সহজ জিনিস, আমি কঠিন কিছু বলিনি। অর্থাৎ বাম পাশে প্রদত্ত শব্দ, তার ডান পাশে প্রকৃতি প্রত্যয়, এবং তার ডান পাশে হচ্ছে প্রত্যয়ের নাম। কথার কথা আমি ধরে নিচ্ছি এখান থেকে যেকোনো একটা শব্দ আমি নিলাম। কথার কথা হচ্ছে আমি একটা শব্দ নিলাম, কথার কথা নবান্ন। প্রদত্ত শব্দ ছিল নবান্ন। আমি এটা প্রকৃতি করলাম, প্রত্যয় করলাম নব যুক্ত অন্ন, নবান্ন। এবার আমি প্রত্যয়ের নাম লিখলাম। কথার কথা এটা তদ্ধিত প্রত্যয়। কেন তদ্ধিত প্রত্যয়? ওই আলোচনায় আমরা পরে যাব। আপাতত কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর করতে হয় আমি সেটা লিখে দিলাম। অসীম একটা প্রশ্ন করেছো যে টেবিল তৈরি করা লাগবে কিনা? না, আমার মনে হয় না টেবিল তৈরি করার দরকার আছে। জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম যে এইভাবে উত্তর করবা। তোমরা যদি টেবিলটা না করো কোনো সমস্যা নেই। আমি বলছি না টেবিল করতে হবে। জাস্ট প্যাটার্নটা এরকম আরকি। ওকে? সো আমি যদি এক কথায় বলি যে আ যদি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন আসে, এবং আমরা আশা করছি যেহেতু ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা হওয়ার পসিবিলিটি অনেক বেশি, সেহেতু তোমাদের কিন্তু প্রশ্ন এই প্যাটার্নের আসবে, এবং এই ৮ টা শব্দ থেকে তুমি যেকোনো ৫ টা শব্দ ঠিক এইভাবে প্রকৃতি প্রত্যয় তুমি নির্ধারণ করবে। তো আশা করছি ভাইয়া বিষয়টা বুঝতে পেরেছো। এবার তাহলে চলো যে প্রকৃতি প্রত্যয় এই জিনিসটা আসলে কত সহজ, চলো আগে এখন সেটা আমরা একটু বুঝে আসি। খুবই মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? আর মনোযোগ ধরে রাখার জন্যে আমি ছোট্ট করে আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। কারণ আমি জানি আহ তোমাদের মাঝে, মাঝে এই কমেন্ট বক্সের জন্য মনোযোগ কিছুটা হলেও ব্যাঘাত ঘটে। ঠিক কি না? ওকে, সো কমেন্ট বক্সটা একটু অফ করে দিই। ওকে, সো কমেন্ট বক্স অফ। এবার খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে
মাথার থেকে একেবারে ভাইয়া তুমি ঝেড়ে ফেলো যে প্রকৃতি প্রত্যয় এই টপিকটা কঠিন। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। কেন প্রথম কাজ? তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, যখন তুমি পড়াশোনা করো, তুমি যখন তোমার ব্রেনে সিগন্যাল দিয়ে দাও যে এই টপিকটা কঠিন, কথার কথা তুমি আজকে ম্যাথ করছো, এখন ম্যাথ শুরুর আগে যদি তুমি মাথায় সিগন্যাল দিয়ে দাও এইভাবে যে ইস রে, এই চ্যাপ্টারটা সবাই বলে কঠিন, পারি কি পারি না, কি হবে কি হবে না, দেখবা যে তুমি যখন তোমার মাথায় সিগন্যালটা দিয়ে দিবা, অটোমেটিক ভাবে তোমার ব্রেন কিন্তু তোমাকে পজিটিভ রেসপন্স দিবে না। কিন্তু তুমি যদি ওই ম্যাথ ওই চ্যাপ্টারটা করার আগে তুমি তোমার মাথায় সিগন্যাল দাও যে না, এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি সহজ, সবাই পারে, আমিও পারব, দেখবা যে ওই টপিকটা বা ওই চ্যাপ্টারটা যত কঠিন হোক তুমি কিন্তু উত্তর করতে পারবে। সো কথা হচ্ছে একটাই, মাথার থেকে এটা ঝেড়ে ফেলো যে প্রকৃতি প্রত্যয় কঠিন, এইটা মাথা থেকে আগে ঝেড়ে ফেলো। একেবারে মাথায় ঢুকিয়ে ফেলো যে ছোটবেলার থেকে আমি পড়েছি সন্ধি, ওই সন্ধি যেমন সহজ, প্রকৃতি প্রত্যয় ঠিক তেমনই সহজ। ওকে, সন্ধি যেমন সহজ, প্রকৃতি প্রত্যয় ঠিক তেমনই সহজ। কেমন সেটা এবার চলো দেখিয়ে দিই। সন্ধিতে কি হতো? মনে করো বাঘা একটা শব্দ, কেউ যদি তোমাকে সন্ধি করতে বলতো তুমি কি করতে? তুমি কিন্তু লিখতে বাঘ যুক্ত আ সমান বাঘা। কেউ যদি দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় করতে বলতো তুমি কি করতে? দুল যুক্ত অনা সমান দোলনা। কর্তব্য শব্দের যদি সন্ধি করতে বলতো তুমি কি লিখতে? ক্রি যুক্ত তব্য। এটা তো ঠিক। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, সেই ক্লাস 8, 9, 10 থেকে তুমি যে সন্ধি বিচ্ছেদ পড়ে আসছো, এই প্রকৃতি প্রত্যয়ের সাথে সন্ধির একটা সম্পর্ক আছে কিনা? প্রকৃতি প্রত্যয়ের সাথে কিন্তু সন্ধির কিন্তু বাস্তবে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এবার তুমি যেটা মনে রাখবা, একটা শব্দকে ভাঙার পরে এই যে দুইটা অংশ হলো, এই প্রথম অংশের নাম হচ্ছে প্রকৃতি। অনেকে জানেই না যে ভাইয়া একটা শব্দকে তো ভাঙলাম, তো এটার মধ্যে প্রকৃতি কোনটা আর প্রত্যয় কোনটা। অনেক স্টুডেন্ট আছে তারা জানেই না যে এইটার মধ্যে কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়। তোমরা যারা জানো অসাধারণ, কোনো সমস্যা নেই, কিন্তু যারা স্টিল নাও জানো না যে একটা শব্দকে ভাঙলে যে দুইটা অংশ পাওয়া যায়, এটার মধ্যে প্রকৃতি কোনটা, এটার মধ্যে প্রত্যয় কোনটা, তাদের জন্য একেবারে এক কথায় বলে দিলাম, একটা শব্দকে ভাঙার পরে ওই শব্দকে মূলত দুইটা ভাগে ভাঙা যাবে। প্রথম অংশের নাম আমরা বলবো প্রকৃতি, আর পরবর্তী যে অংশটা রয়েছে সেটার নাম হচ্ছে প্রত্যয়। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে প্রকৃতি কোনটা প্রত্যয় কোনটা এটা আমরা বুঝলাম। এবার চলো আমি যেটা বলি এবার মনোযোগ দিয়ে শোনো। এবার আমরা একটু বইয়ের ভাষা একটু পড়াশোনা করব পরে, তবে তার আগে আমরা একটু একটা লাইন একটু বই থেকে নিই। প্রত্যয় কাকে বলে আগে সেটা একটু বুঝি। প্রত্যয় কাকে বলে? দেখো বলতে যাচ্ছে যে কোনো শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়, এই শব্দ ধাতুতে পরে যাব। আগে এই জিনিসটা বোঝা যায় কিনা দেখো তো, প্রত্যয় মানেই যে অর্থহীন শব্দাংশ, এই কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা লক্ষ্য করে দেখো তো। মনে করো তুমি আজকে ক্লাস শেষে সন্ধ্যার পরে রাস্তায় বের হয়েছো আড্ডা দিতে বন্ধুদের সাথে, বা কোনো একটা কাজে তুমি বাইরে গেছো, কেউ তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে, এই বলতো আ মানে কি, অনা মানে কি, তব্য মানে কি, ইক মানে কি। মানে হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছে আর তোমাকে জিজ্ঞেস করতেছে যে এই বলতো এগুলোর মানে কি। তখন তোমার কি শুরুতে মনে হবে না আর কি মাথা ঠিকঠাক আছে কিনা? মনে হয় নিশ্চয়ই মাথা কোনো না কোনো কারণে হ্যাং হয়ে গেছে, নাহলে এই প্রশ্ন কেউ করে? সো এটা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি, সব সময় আমরা মনে রাখবো প্রত্যয়গুলো আলাদাভাবে কোনো অর্থ সে বহন করে না। অর্থাৎ প্রত্যয়গুলো সব সময় অর্থহীন হয়ে থাকে। তাহলে কেউ যদি বলে যে প্রত্যয়ের কি আসলে সুনির্দিষ্টভাবে আলাদাভাবে কোনো অর্থ রয়েছে, উত্তর হবে না। অর্থাৎ প্রত্যয়গুলোর কিন্তু আলাদাভাবে কোনো অর্থ নেই। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে প্রত্যয়ের আলাদা অর্থ নেই, বুঝলাম।
এবার তাহলে কথা হচ্ছে ভাইয়া, প্রকৃতির বিষয়টা কি? প্রকৃতির বিষয়টা কি? প্রকৃতির বিষয়টা বোঝার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, তুমি এই মুহূর্তে, আমি ধরে নিচ্ছি কোনো একটা ঘরে বসে ক্লাস করছো বা কোনো একটা জায়গায় বসে তুমি ক্লাসটা করছো। তো তোমার এই ঘরের, এটার একটা ফাউন্ডেশন আছে না? এটার একটা ভিত্তি আছে না? অবশ্যই আছে। তুমি বাইরের দিকে একটু তাকায় দেখো তো, যদি সুযোগ থাকে একটু তাকায় দেখো, দেখবে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে। আর না থাকলে সমস্যা নেই। এই যে তুমি একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের কি একটা ভিত্তি আছে না, যেটাকে আমরা বলি গাছের শিকড়? অবশ্যই আছে। তাহলে এই কথাটা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের, সেটা হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তু, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভিত্তি আছে। মনে থাকবে, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গোড়া আছে। ওই গোড়া থেকেই আস্তে আস্তে সবকিছুর উৎপত্তি হয় বা উৎপন্ন হয়। তাহলে আমরা মনে রাখবো, এই পৃথিবীতে যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা গোড়া আছে, একটা ভিত্তি আছে, তাহলে একটা শব্দেরও নিশ্চয়ই কোনো না কোনো ভিত্তি আছে, কোনো না কোনো গোড়া আছে। খেয়াল রাখবা, এটা মনে রাখবা। পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় যত শব্দ রয়েছে, প্রত্যেকটা শব্দের কিন্তু একটা গোড়া রয়েছে, প্রত্যেকটা শব্দের কিন্তু একটা ভিত্তি আছে। কথা মনে থাকবে। যেমন এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, বাঘা, দৈনিক, দোলনা, কর্তব্য, এই প্রত্যেকটা শব্দের কিন্তু একটা ভিত্তি রয়েছে। যেমন বাঘা শব্দটা এসেছে বাঘ থেকে, দৈনিক শব্দটা এসেছে দিন থেকে, কর্তব্য শব্দটা এসেছে ক্রি থেকে। এখন তুমি বা মনে করো আমি এগুলো জানি না, সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা একটা কথা মনে রাখবো, যে একটা বিল্ডিং এর যদি ভিত্তি থাকে, একটা শব্দেরও ভিত্তি আছে। আর এই যে কোনো শব্দের যে ভিত্তি, এটাকেই আমরা বলবো হচ্ছে প্রকৃতি। আবার বলছি, যে কোনো শব্দের যে ভিত্তি, সেই শব্দের ভিত্তি বা গোড়াকে আমরা বলবো প্রকৃতি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে প্রকৃতি বিষয়টা কি বুঝলাম, প্রত্যয় বিষয়টা কি বুঝলাম। এবার ভাইয়া বলল যে প্রত্যেকটা শব্দের একটা ভিত্তি আছে, সেই ভিত্তিটার নাম হচ্ছে প্রকৃতি। ওকে, ঠিক তো? ঠিক। এবার এই ভিত্তিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে ধাতু। ভিত্তিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে ধাতু। এখন আমরা একটু বুঝবো যে শব্দ কোনটা, ধাতু কোনটা। এইটা বোঝা মানে আজকের ক্লাস মোটামুটি 80% বোঝা হয়ে যাবে। ওকে, এইটা যখনই আমি বুঝবো, তখন আজকের ক্লাসে অটোমেটিক ভাবে সব হয়ে যাবে। আর শব্দ ধাতু এটা যদি তুমি বের না করতে পারো, তাহলে ওই যে একটু আগে বলেছিলাম প্রত্যয়ের নাম, কোনটা কোন প্রত্যয়, এটা কি প্রকৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, এইটা আর তুমি সহজে বের করতে পারবা না। আর তার জন্য আমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে। আবার চলে যাচ্ছে আসল কথায়, প্রত্যেকটা শব্দের একটা ভিত্তি রয়েছে, এই ভিত্তিকে আমরা বলছি প্রকৃতি। এবং ভিত্তিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শব্দ, একটা ধাতু। শব্দ কি? একেবারে সোজা জিনিস। কয়েকটি বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়। আবার বলছি, কয়েকটি বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়। যেমন ব, এই একটা বর্ণ, ঘ, এই আর একটা বর্ণ। এই দুইটা বর্ণ মিলে একটা শব্দ কি তৈরি হয়েছে? এর মাঝখানে আমি একটা আকার দিয়ে দিলাম, হয়ে গেল বাঘ। আ একটা আলাদাভাবে বর্ণ, ম আলাদাভাবে আরেকটা বর্ণ। দুইটা বর্ণ একসাথে মিলিত হয়ে হয়েছে আম নামক একটা শব্দ। তাহলে কেউ যদি তোমার কাছে এখন জিজ্ঞেস করে শব্দ কাকে বলে, তুমি বলতে পারবা না। শব্দ হচ্ছে কয়েকটা বর্ণ মিলিত হয়ে একটা শব্দ তৈরি হয়।
কয়েকটা বর্ণ মিলিত হয়ে একটা শব্দ তৈরি হয়। যেমন বাঘ এই একটা শব্দ, দিন এই আরেকটা শব্দ। এই দুইটা শব্দের পরে অর্থহীন এই একটা এবং এই একটা শব্দাংশ যুক্ত হয়ে তৈরি হয়েছে একটি শব্দ বাঘা, আর একটি শব্দ দৈনিক। আবার বলছি, শব্দের পরে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে যে শব্দাংশ যুক্ত হয়েছে সেগুলোই হয়ে গেল একটা একটা প্রত্যয়। তো প্রত্যয় কাকে বলে আমি ওই আলোচনা যাচ্ছি না, মূল কথা হচ্ছে এই বাঘ একটা শব্দ, দিন একটা শব্দ, এর সাথে আরো শব্দাংশ যুক্ত হয়ে দুইটা মিলে একটা শব্দ তৈরি হয়েছে। তাহলে শব্দের সাথে শব্দাংশ যুক্ত হয়ে কিন্তু একভাবে একটা শব্দ গঠিত হতে পারে। এইবার কথা হচ্ছে শব্দ তো কি আমরা বুঝলাম যে একাধিক বর্ণ মিলিত হয়ে তৈরি হয় শব্দ। এবার ধাতুটা কি? খাতায় আমরা একটু সুন্দর করে লিখে রাখি ধাতু কি। আমরা লিখে রাখি, খুব মনোযোগ দিয়ে লিখে রাখি যে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। সুন্দর করে লিখে রাখেন। এই পৃথিবীতে হাজার হাজার ক্রিয়াপদ আছে, আর একটু আগে আমি যে কথা আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা শব্দের যদি একটা মূল থাকে তাহলে ক্রিয়াপদও একটা শব্দ, ক্রিয়াপদেরও একটা মূল আছে, আর ক্রিয়ার যে মূল তার নামই হচ্ছে ধাতু। আবার বলছি, পৃথিবীতে যত ক্রিয়াপদ রয়েছে ওই ক্রিয়াপদের যে মূল অংশ রয়েছে ওই মূলকে আমরা বলবো ধাতু। যেমন কর্তব্য একটা শব্দ, ওই কর্তব্য শব্দটা এসেছে ক্রি থেকে। আমরা মনে রাখবো কর্তব্য একটা শব্দ, কর্তব্য শব্দটা এসেছে ক্রি থেকে, আর ক্রি হচ্ছে একটা ধাতু। কেন ধাতু? কেননা কর্তব্য মানে হচ্ছে যা করা উচিত, তার মানে হচ্ছে এটা একটা ক্রিয়াপদ, তোমার কাজটি করা উচিত। তাহলে এই কর্তব্য শব্দটা যেহেতু ক্রিয়াপদের সাথে সম্পর্কিত, আর ক্রিয়াপদের মূল অংশটাই হচ্ছে ধাতু। দোলনা শব্দটা দেখে মনে হয় এটা একটা বিশেষ্য পদ, কিন্তু দোলনা শব্দটা এসেছে দুল ধাতু থেকে। দোল দেওয়া, বাচ্চা কাচ্চাকে দোল দেয় না? ইয়েস, দোল দেয়। তাহলে এই দোলনা শব্দটা এসেছে এই দুল ধাতু থেকে, অর্থাৎ দুল ধাতুর সাথে অনা প্রত্যয় যুক্ত হয়ে একটা শব্দ গঠিত হয়েছে দোলনা। ক্রি ধাতুর সাথে তব্য নামক একটা প্রত্যয় যুক্ত হয়ে শব্দটা একটা শব্দ গঠিত হয়েছে যেটার নাম হচ্ছে কর্তব্য। তাহলে ক্রিয়াপদের মূল অংশ যেটাকে আমরা বলছি ধাতু, ধাতুর সাথে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে একটা শব্দ গঠিত হতে পারে। তাহলে ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখন এতক্ষণ ধরে যা বুঝালাম আরেকবার রিভিউ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন ফর দ্য লাস্ট টাইম। প্রথমে যেটা বলেছিলাম, প্রকৃতি প্রত্যয় আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি, আমরা মাথায় ঢুকাই এটা একটা সন্ধি বিচ্ছেদ। এই শব্দগুলোকে সন্ধি বিচ্ছেদ করলে প্রথম অংশ যেটা হবে সেটা প্রকৃতি, পরবর্তী অংশ যেটা হবে সেটা প্রত্যয়। এবং পরবর্তী অংশ যেটাকে আমরা বলছি প্রত্যয়, প্রত্যয়গুলো সবসময় হবে অর্থহীন, এর কোনো আলাদাভাবে অর্থ নেই। আর প্রকৃতি অর্থাৎ একটা শব্দের যে মৌলিক অংশ বা ভিত্তি, এই প্রকৃতিকে অর্থাৎ শব্দের মূল অংশকে আমরা বলবো প্রকৃতি, বা যে কোনো একটা শব্দের মূলকে আমরা বলবো প্রকৃতি। প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে ধাতু। শব্দ কি? কয়েকটা বর্ণ মিলিত হয়ে একটা শব্দ তৈরি হয়, ওই শব্দের সাথে আরো কিছু শব্দাংশ যুক্ত হয়ে আরেকটা শব্দ মূলত গঠিত হয়। আর ধাতুটা কি? ক্রিয়াপদের মূল অংশ। যেমন দোলনা শব্দটা এসেছে, কর্তব্য শব্দটা এসেছে দুইটা ধাতু থেকে। কেন দুইটা ধাতু থেকে? এই দুইটার সাথে ক্রিয়াপদের সম্পর্ক আছে, আর ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। তাহলে এখন যদি আমি বলি, মূল যে কথা ছিল যে প্রত্যয় একটা শব্দ কিভাবে গঠিত হয়,
শব্দ ও ধাতুর পরে, অর্থাৎ শব্দ এবং ধাতুর পরে এই যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়েছে, যুক্ত হয়ে দেখো তো এক একটা নতুন শব্দ গঠিত হয়েছে কিনা। আর এই যে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে এটাকেই বলা হয় প্রকৃতি প্রত্যয়। আবার বলছি, যে কোনো শব্দ বা যে কোনো ধাতুর পরে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে যখন নতুন নতুন শব্দ তৈরি হয় তখন সেটাকে বলা হয় প্রকৃতীয় প্রত্যয়। সো আমি ছোট্ট করে একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি ফর 1 মিনিট। কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানান তো, আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা নিয়ে বকবক করলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা। এইটা যদি বুঝে থাকেন তাহলে প্রকৃতি প্রত্যয় আপনার 50% ইজি হয়ে গেছে। আর এটা যদি না বুঝে থাকেন তাহলে বিশ্বাস করেন আপনাকে আজকে আর প্রকৃতি প্রত্যয় বোঝানো যাবে না। তবে আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন, এখানে না বুঝার কিছু নাই। দেখো অনলাইনে কত বড় একটা সুবিধা। আমি ধরে নিচ্ছি যে তুমি আজকে পুরো 1.5 ঘন্টার ক্লাসের 10 মিনিটের কোনো একটা জায়গায় বোঝোনি। এই ক্লাসের তো একটা রেকর্ডিং থাকে, তাই না? রেকর্ডিংটা পরবর্তীতে তুমি একটু দেখে নাও। রেকর্ডিংটা ওই 10টা মিনিট জায়গায় একটু ভালো করে দেখলে দেখবে একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি দেখবে সবসময় কিন্তু তোমাদের ক্লাসে বলি যে অনলাইনে একটা ক্লাসে তুমি যদি ধরে নাও যে 100% বুঝবা, বুঝলে তো ভালোই। আর যদি মনে করো কোনো একটা জায়গায় কনফিউশন আছে, কোনো সমস্যা না, জাস্ট একটু মনোযোগ দিলেই হয়ে যায়। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এবার তাহলে আমি যথারীতি কমেন্ট বক্সটা অফ করে দিলাম এবং আমি ঠিক 5 মিনিট পরে আবার নামাজে ব্রেক দিচ্ছি। 5টা মিনিট আরেকটু ইজি করে আরেকটা জিনিস একটু বুঝে নিই। থ্যাংক ইউ হেমা, থ্যাংক ইউ আমিনুর। ইয়াসমিন বলছেন নামাজের বিরতি। ভাই 5টা মিনিট পরে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এতক্ষণ ধরে এই জিনিসটা বুঝলাম, প্রকৃতি প্রত্যয় মিলে এটা হলো। এবার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দগুলো হয়েছিল ওইটাকেই আমরা বলবো হচ্ছে কৃৎ প্রত্যয়। যেমন আমি যে 4টা শব্দ একটু আগে দেখাচ্ছিলাম, এখানে দোলনা শব্দটা এবং কর্তব্য শব্দটা এসেছে দুল ধাতু থেকে এবং কর্তব্য শব্দটা এসেছে ক্রি ধাতু থেকে। তো আমরা মনে রাখবো ধাতুর পরে এই যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে 2টা শব্দ গঠিত হয়েছে দোলনা এবং কর্তব্য। এইটাকেই আমরা বলবো হচ্ছে কৃৎ প্রত্যয়। কেন কৃৎ প্রত্যয়? কৃৎ প্রত্যয় আপনি খাতায় শুধু একটা জিনিস লিখে রাখেন, আপনার আর কিছু মনে রাখতে হবে না। শুধু মনে রাখবেন কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয় সব সময় ক্রিয়াপদের সাথে সম্পর্কিত। ক্রিয়াপদের সাথে সম্পর্কিত। এবং একটা সত্যি কথা বলি, যদিও এটা আমার বলা উচিত না এ ধরনের অনলাইন প্ল্যাটফর্মে, তারপরেও একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলেন, ইভেন ইন্টারমিডিয়েট পরীক্ষায় বলেন, যাই বলেন না কেন, কৃৎ প্রত্যয় গুরুত্বপূর্ণ, তদ্ধিত প্রত্যয় গুরুত্বপূর্ণ। তবে তুলনামূলকভাবে তদ্ধিত প্রত্যয়ের থেকেও কৃৎ প্রত্যয় একটু বেশি গুরুত্বপূর্ণ। আবার বলছি, দুটোই গুরুত্বপূর্ণ, তবে 2টার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কৃৎ প্রত্যয়। আর আমি এখন যে কথাটা বলে দিলাম এই কথাটা একটু মাথায় রাখবা, কৃৎ প্রত্যয় সবসময় ক্রিয়াপদের সাথে সম্পর্কিত। আর ক্রিয়াপদ বাদ দিয়ে এই পৃথিবীতে যত পদ আছে, সেটা হতে পারে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, যা হয় হোক, ক্রিয়া বাদ দিয়ে এই পৃথিবীতে আর যত পদ আছে এবং ওই পদের সাথে সম্পর্কিত যে কোনো শব্দই হচ্ছে
তদ্ধিত প্রত্যয়। দেখো কত সহজে বলে দিলাম, ক্রিয়ার সাথে যা সম্পর্কিত সেটাই হচ্ছে কৃত প্রত্যয়, আর ক্রিয়া বাদ দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। শেষ। এই যেমন দোলনা শব্দটা এসেছে দুল থেকে, তা দুল মানে কি? দোলা দেওয়া। তাহলে দোলা দেওয়া কি? এটা ক্রিয়াপদের সাথে সম্পর্কিত, তার মানে এটাই হচ্ছে কৃত প্রত্যয়। কর্তব্য শব্দটা এসেছে ক্রি থেকে। ক্রি মানে কি? যা করা উচিত। তাহলে যা করা উচিত বা যা করব সেটা অবশ্যই কি ক্রিয়াপদের সাথে সম্পর্কিত, আর যেহেতু ক্রিয়াপদের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় সাধিত যে কোনো শব্দকে আমরা বলবো কৃদন্ত শব্দ। তো ইন্টারমিডিয়েট লেভেলে এটা লাগে না বলে এটা দরকার নেই। শুধু একটা কথা মনে রাখবেন, এটা অ্যাডমিশনে লাগতে পারে, যে কোনো কৃত প্রত্যয় সাধিত শব্দ অর্থাৎ কৃত প্রত্যয় নিষ্পন্ন যে কোনো শব্দ সেটাকে আমরা বলবো কৃদন্ত শব্দ। যেমন পরীক্ষায় যদি প্রশ্ন আসে দোলনা কি শব্দ, আপনি বলবেন এটা কৃদন্ত শব্দ। কেন এটা কৃদন্ত শব্দ? এটা ক্রিয়াপদের সাথে সম্পর্কিত, এই জন্য এটা কৃদন্ত শব্দ। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা একটু বলে দিই, যে কোনো কৃত প্রত্যয় যে ধাতু থেকে এসেছে, ধাতুর পূর্বে আপনি ঠিক এরকম একটা রুট চিহ্ন মতো দিবেন। যেমন দুলের আগে এরকম একটা রুট দিবেন, ক্রি এর আগে এরকম একটা রুট দিবেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা কি করে বুঝবো? নো প্রবলেম। ধরে নিচ্ছি ইন্টারমিডিয়েটে আপনি আজকে প্রথমবারের মতো এগুলো পড়ছেন, এই জন্য আপনার কাছে হয়তো কিছু কিছু জায়গায় একটু কঠিন লাগতে পারে। আপনি আজকে ক্লাসের পরে এই টপিকটা একটু বইয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন অনেকটাই সোজা হয়ে গেছে। একটু সময় দিতে হবে। আমি বললাম যে কর্তব্য শব্দটা এসেছে ক্রি ধাতু থেকে। তাহলে ক্রি মানে কি? ভাইয়া তো বলেই দিছে, ক্রি মানে যা করা উচিত, তার মানে এটা ক্রিয়া। আর ক্রিয়ার সাথে যেটার গন্ধ থাকবে সেটার এই প্রকৃতির আগে আমি এরকম একটা রুট চিহ্ন দিয়ে দিব। প্রকৃতির আগে এরকম একটা রুট চিহ্ন দিয়ে দিব, বাস। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়টা কি? একেবারে ক্রিয়াপদ বাদ দিয়ে পৃথিবীতে আর যা আছে সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা পরবর্তী ক্লাসে তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব, এই জন্য এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। আমরা মনে রাখবো এই যে কৃত প্রত্যয়, এইটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। আমরা এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। এখন এত আলোচনা যাব না, জাস্ট কোনো ডিটেলস না, পরীক্ষার জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ আমি আজকের ক্লাসে সেগুলোই আলোচনা করব এবং সেগুলো দাগিয়ে দিব, এবং খুব শর্টকাটের মাধ্যমে। এই যেমন দেখো, শব্দের শেষে ওয়াক থাকলে কিভাবে পরিবর্তিত হয় নক হয় ওয়াক হয়, এগুলো এখন আজকের ক্লাসে দাগায় দিব, বুঝাই দিব। তার আগে চলো আমরা ছোট্ট করে একটা নামাজের বিরতি নিয়ে নিই, কারণ আমি জানি তোমরা ইতিমধ্যে অনেকেই আমার কাছে বলেছো যে ভাই নামাজের ব্রেক দেন। সো নামাজের বিরতি দিচ্ছি। কত মিনিট দিব? আচ্ছা, নামাজের বিরতি 10 মিনিট দিলাম। একটু দ্রুত চলে আসবা, কেননা বুঝতেই পারছো গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা বেসিক জিনিসটা মোটামুটি ঠিক করেছি, আর বাকি সময় মোস্ট ইম্পর্টেন্ট গুলো বুঝিয়ে দিব, দাগিয়ে দিব, এবং এর সাথে বেসিকটা আরো ঠিক করে ফেলবো। সো ছোট্ট করে নামাজের বিরতি শুরু হয়ে গেল। আপনারা নামাজ পড়ে দ্রুত চলে আসুন। জুবায়ের বলছে, সুবানা বলছে 15 মিনিট। নামাজের বিরতি কি 15 মিনিট দিব নাকি 10 মিনিট? 10 মিনিট দি ভাইয়া, আর যদি 2-1 মিনিট বেশি লাগে সমস্যা নেই। সেটাই, 10 মিনিট যথেষ্ট। 10 মিনিটই টার্গেট করো, বুঝতে পারছো? কেননা ক্লাসে আসলে সময় তো লিমিটেশনস থাকে, তোমরা জানো। থ্যাংক ইউ। আকাশ একটা প্রশ্ন করছে যে কোন ধাতু থেকে আসছে বুঝবো কিভাবে? আকাশ, ডোন্ট ওয়ারি, একটু ওয়েট করো, আধা ঘন্টা পরে সব বুঝতে পারবা।
হ্যালো ভাইয়েরা, ছোট্ট একটা বিরতি দিয়েছিলাম নামাজের। বিরতির টাইম শেষ। এবার তাহলে চলো আস্তে আস্তে শুরু করা যাক। এই যে নামাজের ব্রেক দিয়েছিলাম, ব্রেক টাইম ইজ ওভার। নাও লেটস স্টার্ট। তো বলো, এখন পর্যন্ত প্রকৃতি প্রত্যয় যেটুকু বুঝালাম, খুব কঠিন লাগছে নাকি? আর রিফাত হোসেন একটা প্রশ্ন করছে, ভাই অ্যাডমিশনে 1 মার্ক আসবে এখান থেকে? মোটামুটি ধরে নাও আসার কথা। আর যদি না আসে তাহলে ব্যাড লাক। আমি বলবো ব্যাড লাক, কেননা এটা অনেক সহজ টপিক। আসলে আশা করি সবাই উত্তর করতে পারবা। ঠিক আছে? সো চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আহ আদিত্য একটা প্রশ্ন করছে, ভাই বাংলা দ্বিতীয় পত্র কোন বই নিব? দেখো, বাংলা দ্বিতীয় পত্রে আসলে বাজারে প্রচলিত সব বই কম বেশি ভালো। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক একজন স্টুডেন্টের ভোল্টেজ তো এক এক রকম, তাই তো? না, আমার ভোল্টেজ মনে করো 10-এর মধ্যে 5। আমি ওই 5 ভোল্টেজের একটা বই নিব। আর আমার মনে করো 10-এর মধ্যে ভোল্টেজ 8, তাহলে আমি ওই 8 ভোল্টেজ একটা বই নিব। তবে হ্যাঁ, বাজারে প্রচলিত যে বইগুলো আছে তার মধ্যে হায়াত মাহমুদ স্যারের যে ভাষা শিক্ষা বইটা, এই বইটা সবচেয়ে বেশি চলে এবং বইটা দেখতে অনেক হাইব্রিড, মোটা তরতাজা একটা বই। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে 10 ভাগের 2 ভাগ পড়লে হয়ে যায়, এত বেশি পড়া লাগে না। ওকে? যেমন এই যে প্রকৃতি প্রত্যয় এত কঠিন লাগে, আসলে কঠিনের কিছু নাই। জাস্ট যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তুমি সেটাই পড়বা। আমি তোমাদের একটা শর্টকাট বলে দিই, মনোযোগ দিয়ে শোনো। তোমার প্রকৃতি প্রত্যয় বলো, যাই বলো, যে কোনো টপিকে তুমি হচ্ছে শুধু বোর্ড কোশ্চেন্স গুলো একটু ভালোভাবে সলভ করে ফেলো। মনে করো প্রকৃতি প্রত্যয় আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস মিলায় আমি সব সলভ করে দিব, বুঝিয়ে দিব। এখন তুমি একটাই কাজ করবা, বোর্ড কোশ্চেন্স গুলো ভালোভাবে পড়বে। তুমি যখনই বোর্ড কোশ্চেন্স গুলো ভালোভাবে পড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি পরীক্ষার হলে যে মিনিমাম 70 থেকে 80% কোশ্চেন কমন পাবা। বুঝতে পারছো? আমি বলছি, আমার কথা বিশ্বাস করতে হবে, আমার উপর ভরসা রাখতে হবে। আর তোমরা যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনো, তোমরা জানো যে আমি কিন্তু ওই কি বলবো, আমি ওই চাপাবাজ টাইপের মানুষ না। আমি যেটা বলি মোটামুটি অ্যাবসলিউট বলার চেষ্টা করি। ঠিক আছে? সো আমি বলছি যে 70 থেকে 80% কমন পাবা শুধু বোর্ড কোশ্চেন পড়লে, এতেই হয়ে যাবে। হেলাল বলছে আমি অক্ষরপত্র কিনেছি, খুবই সুন্দর। অক্ষরপত্র আছে, বর্ণপত্র আছে, কত পত্র দেশে আছে, পড়তে থাকো। অনেকে পাঞ্জেরির বই পড়ে, অনেকে লেকচারের বই পড়ে। ভাই আমার কথা হচ্ছে তুমি যে কোনো বই থেকেই পড়ো, কোনো সমস্যা নেই। তুমি বেসিকটা আমার কাছ থেকে ঠিক করে নাও, ফাউন্ডেশনটা ঠিক করে নাও, নিয়ে বাজারে প্রচলিত যে কোনো একটা গাইড বই থেকে প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালোভাবে পড়ে নাও। আর কিচ্ছু পড়া লাগবে না, একেবারেই কিছু পড়া লাগবে না। আকাশ একটা প্রশ্ন বারবার করছে যে ভাই আমি একাডেমিক কোর্সে আছি, আমি কি লক্ষ্য জিপিএ 5 রিভিশন কোর্সে ভর্তি হতে পারবো কিনা? ভাই এই প্রশ্নের সবচেয়ে ভালো সমাধান হচ্ছে 16780 এই নাম্বারে কাইন্ডলি একটু ফোন করে এটা কনফার্ম হয়ে নাও। তবে আমি যতটুকু জানি যে আসলে এই কোর্সে তোমাকে আলাদাভাবে ভর্তি হতে হবে। হয়তো সর্বোচ্চ শিখো তোমাকে ভালোবেসে কি করতে পারে, একটু হয়তো আহ ডিসকাউন্ট দিতে পারে, যে বাবা তুমি এতদিন আমাদের সাথে আছো, তোমার জন্য আমরা এই ভালোবাসাটুকু দেখাতে পারি। এইটুকু করা যেতে পারে যতটুকু আমি জানি। সো বেটার, দেখো তোমাদের জন্য যে কোনো কনফিউশনের জন্য সুন্দর একটা হটলাইন নাম্বার আছে। সো কল করে জেনে নাও। ঠিক আছে? ওকে। সো তাহলে আর সময় নষ্ট করছি না, আমরা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করছিলাম এবং বারবার একটা কথা বলছিলাম যে ক্রিয়ার সাথে যা সম্পর্কিত সব হচ্ছে কৃত প্রত্যয়। এবং কৃত প্রত্যয়কে 2 ভাগে ভাগ করা যায়, সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। আপাতত এইচএসসি লেভেলে কিছুই জানার দরকার নেই, কোনটা সংস্কৃত কৃত প্রত্যয় কোনটা বাংলা কৃত প্রত্যয়, এটা এইচএসসি তে জীবনও আসবে না। এবং আমার বিশ্বাস ইন্টারমিডিয়েট অ্যাডমিশন টেস্টও আসবে না। শুধু পরীক্ষায় প্রশ্ন আসবে এটা কোন প্রত্যয়, তুমি সহজ করে বলবে যে এটা কৃত প্রত্যয় বা এটা তদ্ধিত প্রত্যয়, ব্যাস শেষ, আর কিছু না। তো চলো আমি আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয় একটু দেখায় দিই এবং এই প্রকৃতি প্রত্যয়গুলো আহ একটা শব্দের প্রকৃতি প্রত্যয় কি সেটাও একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি।
ওকে, সো চলো তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখে নিই, এবং আমি যে জায়গাগুলো মার্কিং করে দিচ্ছি এটা কাইন্ডলি একটু আমি জানি তোমাদের বই এই মুহূর্তে কাছে নাই, পরবর্তীতে যখন তোমরা ক্লাসটা রেকর্ডিং করবা তোমরা আমি যে জায়গাগুলো এখন মার্কিং করে দিব, যদি পারো বইয়ে একটু মার্ক করে রেখো, আর যদি বইয়ে মার্কিং নাও করতে পারো এখন যদি তুমি চাও এটা খাতাতেও লিখে রাখতে পারো। প্রথম কথা হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি অক থাকে, আমরা বারবার বলছি মনোযোগ দিয়ে শোনো, তোমার পরীক্ষায় কি প্রশ্ন আসবে একেবারে ক্লাসের শুরুতে কিন্তু আমি এটা দেখা দিয়েছি। পরীক্ষায় আসবে একটা শব্দ, সেই শব্দের তোমাকে কি করতে হবে, মনে করে এই একটা শব্দ, এটার প্রকৃতি, এটার প্রত্যয় তোমাকে লিখতে হবে, আর কি করতে হবে, এটা কোন প্রত্যয় এটা তোমাকে লিখতে হবে। কথা ঠিক আছে? আমি তো এটা ক্লাসের শুরুতে বলে নিয়েছি, আমি একটা মানে ৩টা ঘর করে করে দেখাই দিয়েছিলাম না, যে প্রথমে প্রদত্ত শব্দ, সেটার প্রকৃতি প্রত্যয়, তারপরে সেটা প্রত্যয়ের নাম। তো এই দেখো প্রদত্ত শব্দ, এটার প্রকৃতি প্রত্যয় এবং প্রত্যয়ের নাম, ব্যাস। এবার দেখো আমি তোমাদের জন্য শর্টকাটে কিভাবে জিনিসটা বুঝা দিচ্ছি, একেবারে এর থেকেও সোজা, এর থেকেও শর্টকাট বাজারে কোনো বইয়ে নাই। তোমার কাছে যে বইগুলো আছে খুলে দেখতে পারো, আমি যেভাবে শর্টকাট এখন বুঝাই দিব এর থেকে সহজ বাজারে প্রচলিত কোনো বইয়ে নাই। শর্টকাট টেকনিকটা কি, তুমি যে পরীক্ষার হলে তোমার যে শব্দটা আসলো, যেটার প্রকৃতি প্রত্যয় তোমাকে করতে হবে, তুমি দেখবা ওই শব্দের সাথে অক যুক্ত আছে কিনা। আবার বলছি, ওই শব্দের সাথে অক যুক্ত আছে কিনা। যেমন দেখো তো, দর্শক, গায়ক, রজক, নর্তক, পূজক, নিন্দক, গ্রাহক, কোনো না কোনো ভাবে অক যুক্ত আছে কিনা। এখন এই অকটা কিন্তু একবারে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু শব্দকে বা শব্দের মধ্যে কিন্তু একটু অক 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 এরকম একটা গন্ধ আছে। আর তোমার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে এটাই, যদি কোনো শব্দের সাথে বা শেষে এ ধরনের অক যুক্ত থাকে, তুমি সাথে সাথে এটার প্রত্যয় হিসাবে এই অক অথবা নক যে কোনো একটা লিখলে হবে। অক অথবা নক যে কোনো একটা লিখলে হবে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের জন্য, যেহেতু আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো পড়তে যেয়ে মাথায় হ্যাং হয়ে যায়, বাংলা পড়ার সময় হয় না, এই নক টক এসব নাটক আপনার মনে রাখার দরকার নেই। আপনি সহজেই একটা কথা মনে রাখবেন, যদি কোনো শব্দের সাথে অক যুক্ত থাকে আপনি ওটার প্রত্যয় হিসাবে অকই লিখে আসেন, কোনো সমস্যা নেই। আর যদি নক লেখেন কোনো সমস্যা নেই, তবে আমার রিকোয়েস্ট যে ওই অকটা যেহেতু শব্দের শেষে আছে শর্টকাটে ওটাই লিখে দিলাম, শেষ। তাহলে শব্দের সাথে অক যুক্ত যদি হয় প্রত্যয় হিসেবে সেখানে আসবে হচ্ছে অক, হয়ে গেল। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে দর্শক একটা শব্দ, এই শব্দটা যে এসেছে দৃশ থেকে, এটা আমি এতদিন জানতাম না। এখন আজকে যেহেতু জেনেছি, আর ভাইয়া যেহেতু বলে দিয়েছে যে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের মধ্যে তুলনামূলকভাবে কৃত প্রত্যয় তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ, তাহলে আপনার উচিত হবে কৃত প্রত্যয়গুলো সুন্দর করে পড়া। আর আমি এই মুহূর্তে যেগুলো দাগিয়ে দিচ্ছি, দর্শক শব্দটা একটু দাগিয়ে রাখেন, গায়ক শব্দটা দাগিয়ে রাখেন, রজক শব্দটা দাগিয়ে রাখেন, নায়ক শব্দটা দাগিয়ে রাখেন, ঘাতক শব্দটা গত বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে, নিন্দক শব্দটা একটু দাগিয়ে রাখেন। আমি বলছি না কিন্তু ভাই, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা সবই পড়বা, তবে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এটা একটু বেশি ভালোভাবে পড়বা। ইন্টারমিডিয়েটও আসতে পারে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে কোনো সময় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবার আমার কথা হচ্ছে এটাই, যে আমি এতদিন জানতাম না দর্শক শব্দটা এসেছে দৃশ থেকে, তাহলে এখন আমি একবার পড়লাম, দুইবার পড়লাম, 10 বার পড়লাম, অটোমেটিক ব্রেনে গেঁথে যাবে। তাহলে দর্শক শব্দটা এসেছে দৃশ থেকে, আর ভাইয়া তো বলে দিয়েছে দর্শকের শেষে যেহেতু অক আছে, তাহলে প্রত্যয় হিসেবে দৃশের পরে আমি অক লাগিয়ে দিলাম, হয়ে গেল দৃশ যুক্ত অক সমান দর্শক, এটা অবশ্যই কৃত প্রত্যয়। এবং একটু আগে আমি কিন্তু বলে এসেছি কৃত প্রত্যয় সাধিত যে কোনো শব্দ যে এসেছে ক্রিয়ার মূল বা ধাতু থেকে, ধাতুর পূর্বে সবসময় কিন্তু একটা এই যে ম্যাথে রুট চিহ্নের মতো একটা রুট চিহ্ন কিন্তু বসবে।
এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ভাইয়া আমি যদি রুট চিহ্নটা না দেই তাহলে আমি নাম্বার পাবো কিনা? 100% নাম্বার পাবা, তবে 0 পাবা। 0 তো একটা নাম্বার নাকি? তো বাস্তবে আসলে আমরা 0 কে ক্যালকুলেশন করি না, কিন্তু তুমি নাম্বার কিন্তু 0ই পাবা। ঠান্ডা মাথায় ঢুকায় রাখো। আমি যেটা বলছি দিস ইজ অ্যাবসলিউট। কৃত প্রত্যয় সাধিত শব্দ অর্থাৎ ক্রিয়া যে মূল, তার পূর্বে অবশ্যই তোমাকে এই রুট চিহ্ন দিতে হবে। মনে থাকবে? থ্যাংক ইউ। গায়ক শব্দটা এসেছে গই থেকে, বাহক শব্দটা এসেছে বহ থেকে, নিন্দক শব্দটা এসেছে নিন্দ নামক ধাতু থেকে। সো ভাইয়ারা একবার না দুইবারের জায়গায় 5 বার পড়ো। আমি নিশ্চয়তা দিচ্ছি এটা ব্রেনে থাকবে। হয়তো তুমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম দেখছো বিধায় তোমার মনে হচ্ছে যে তো কঠিন লাগছে, পারবো কি পারবো না। এটা প্রথমবার তোমার কাছে কঠিন লাগে। তুমি কিন্তু কিছুদিন আগে এই নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ পড়ে এসেছো। নই যুক্ত অক বা নিযুক্ত অক, এটা কিছুদিন আগে পড়ে আসছো। দর্শক শব্দের সন্ধি বিচ্ছেদ পড়ে আসছো। দেখো তো ঘুরে ফিরে তাই কিনা। শুধু এখন ওই সন্ধি বিচ্ছেদের আগে ওই মনে করো 2টা ভাগে ভাগ করছো, তার আগে একটা রুট চিহ্ন দিয়ে দাও, হয়ে গেল কৃত প্রত্যয়। আশা করছি বুঝতে পারছো। এরপরে যেটা আমরা মনে রাখবো, যদি কোনো শব্দের শেষে নিও থাকে, যদি কোনো শব্দের শেষে নিও থাকে, ওই শব্দের প্রত্যয় হিসেবে আসবে হচ্ছে অনিয়। দেখো তো এটাও অনেকটা সিমিলার কিনা। শব্দের শেষে আছে নিয়, করণীয়, পানীয়, পালনীয়, আছে নিয়, আমি প্রত্যয় হিসেবে দিয়ে দিলাম অনিয়, হয়ে গেল কৃত প্রত্যয়। আর এটা সংস্কৃত কৃত প্রত্যয় কি বাংলা কৃত প্রত্যয়, এইটা তোমার জানারই দরকার নেই। 100% গ্যারান্টি ইন্টারমিডিয়েটে এটা কোনো কাজেই লাগবে না। অ্যাডমিশন টেস্টে লাগলেও লাগতে পারে, সম্ভাবনা মাত্র হাইয়েস্ট 20%। তো ওই 20% নিয়ে এখন তোমার চিন্তা করতে হবে না। আর আমি কিন্তু সবসময় একটা কথা বলি, ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নিয়ে বেশি চিন্তা করতে যাইও না। যত বেশি চিন্তা করবা তোমার অ্যাডমিশন ঠিক ততটাই খারাপ হবে। এই কথাটা আমি বললাম, মাথায় ঢুকে রেখো। ইন্টারে পড়াশোনা না করে অ্যাডমিশন টেস্টে কেউ ভালো করছে আমার এই ছোট জীবনে আমি এখনো দেখিনি। আগে ইন্টারের যে বেসিক পড়াশোনা আছে, একাডেমিক পড়াশোনাগুলো খুব ভালোভাবে পড়ো, তারপরে অ্যাডমিশন অটোমেটিক ভালো হয়ে যাবে। একজন স্টুডেন্ট তুমি দেখাতে পারবে না যে ইন্টারমিডিয়েট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালোভাবে না পড়ে বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাইছে, নট এ সিঙ্গেল স্টুডেন্ট। সো আমি তো তোমাদের থেকে একটু হলেও অভিজ্ঞ নাকি, সো অভিজ্ঞতার উপর ভিত্তি করে কথাটা বললাম, একটু মাথায় রেখো। হ্যাঁ, তুমি সর্বোচ্চ কি করতে পারো, এখন তুমি ফিজিক্স বা ম্যাথের একটা চ্যাপ্টার করছো, কথার কথা ফিজিক্সের ওই চ্যাপ্টার থেকে মেডিকেলের কোশ্চেনগুলো কেমন হয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো কেমন হয়, এইটা সর্বোচ্চ তুমি দেখতে পারো। বাট ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম অন ইট। এইটার জন্য তুমি যদি তোমার মূল্যবান সময় নষ্ট করে ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ করো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি অ্যাডমিশনে ভালো করবে না। একেবারে সোজা কথা ভাই, শুনতে খারাপ লাগলো, এটা সত্যি কথা। কথার উপর বিশ্বাস রাখো। থ্যাংকস। সো শব্দের শেষে আছে অনিয়, আমি অনিয় বসিয়ে দিলাম। এখান থেকে যেটা আমি তোমাদেরকে দাগানোর জন্য রিকোয়েস্ট করব, করণীয় শব্দটা দাগ দিয়ে রাখো, আর এখান থেকে দাগ দিয়ে রাখো দর্শনীয় শব্দটা। কোন কালারটা ভালো লাগে একটু দেখি তো। না, আমার তো একটাও ভালো লাগছে না। আচ্ছা দিলাম, একটা দিলাম, তোমরা মার্ক করে রাখো। সো এখানে সবই পড়বা। দর্শনীয় শব্দটা, করণীয় শব্দটা মার্কিং করে রাখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এর আগে। দর্শনীয় শব্দটা অনেকবার আসছে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো, কত ভালো একটা প্রশ্ন, কত ভালো একটা জায়গা। সেটা হচ্ছে কোন শব্দের শেষে যদি তা থাকে, তা, কোন একটা শব্দের শেষে তুমি দেখলে তা, ওই শব্দের প্রত্যয় হিসেবে হবে হচ্ছে ত্রিশ। ত্রি অথবা ত্রিশ, এই যে অথবা, আমি বারবার বলতেছি ভাই মাথা থেকে ঝেড়ে ফেলো অথবাটা। তোমার জন্য যেটা সুবিধা তুমি সেটাই লিখবা। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো এখানে দুটো লিখছেন, ত্রিও লিখেছেন ত্রিশও লিখছেন, তাহলে কি হবে? বাবা আমি তো
এখানে ক্লাস নিচ্ছি সবার উদ্দেশ্যে। এখন কারো কাছে 30টা সহজ লাগে, কারো কাছে 3টা সহজ লাগে, সেই জন্য আমি এখানে 2টা লিখে দিয়েছি। তুমি যেটা পারো সেটা নাও। কিন্তু আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমার কাছে কেন জানি ওই 30 থেকে 30টা একটু সহজ লাগতো, এই জন্য আমি 30টা মার্কিং করে রাখছি। বাট তোমার কাছে যদি 3টা সহজ লাগে, ওটা মার্কিং করে রাখো, ওটাই মাথায় রাখো। অর্থাৎ কোনো শব্দের শেষে তা থাকলে প্রত্যয় হিসেবে সেটাকে বলবে 30 বা 30, শেষ। এখানে যে শব্দগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে দাতা, মাতা, এই দুটো শব্দ মার্কিং করে রাখতে পারেন। ক্রেতাটাও মার্কিং করে রাখেন। থ্যাংক ইউ। পরবর্তী শব্দ, পরবর্তী নিয়মটা হচ্ছে কোন শব্দের শেষে যদি মান থাকে প্রত্যয় হিসেবে বলবে হচ্ছে সানচ। মান মানেই সানচ। দেখো কত সহজ, এর থেকেও সহজে আর কি হয়। পরীক্ষায় প্রশ্ন আসছে চলমান, এই মান দেখে তোমার ব্রেন সিগন্যাল দিবে। ভাইয়া একদিন শর্টকাটে শিখাই দিছিল, মান থাকলেই বসে সানচ। তাহলে চলমান শব্দটা এসেছে চল ধাতু থেকে, আর তার সাথে আমি সানচ বসা দিলাম, হয়ে গেল চলমান। এখন তুমি বলো এই চল শব্দটা দেখে কেউ যদি এটা না বোঝে যে এর মধ্যে ক্রিয়ার একটা গন্ধ আছে, তাহলে ভাই বিশ্বাস করো তাকে কি প্রকৃতি প্রত্যয় বোঝানো যাবে? আমার কাছে মনে হয় না বোঝানো সম্ভব। চল এর মধ্যে কিন্তু সুন্দর করে একটা ক্রিয়ার গন্ধ আছে, আর আমরা জানি যে ক্রিয়ার গন্ধ যেখানে কৃত প্রত্যয় সেখানে, সোজা কথা। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া চলের মধ্যে তো গন্ধ আছে বুঝলাম, বর্ধমানের মধ্যে এই ব্রিজ, এ তো আমি জীবনেও নাম শুনিনি, এটা আমি কি করে বুঝবো যে এর মধ্যে গন্ধ আছে কিনা, এটা সুগন্ধ না দুর্গন্ধ? এটা বোঝা আসলে কঠিন। আমি যদি বলি এটা বোঝা সহজ, তাহলে আমি চাপাবাজি করব। আমি চাপাবাজি করা পছন্দ করি না। বর্ধমান শব্দটা এসেছে ব্রিজ ধাতু থেকে, এটা জানার জন্য আপনাকে কষ্ট করে ওইটা একটু পড়তে হবে, আর পড়ার জন্য একটু সময় আপনাকে বের করতে হবে। আপনি ধরে নিয়েন না এ একেবারে পানির লান সোজা, একেবারে সিবাই সিমাই খামু, এত সোজা না বাপজান, একটু সময় দিতে হবে। দেখো চলমান শব্দটা একবার দেখার সাথে সাথে ব্রেন সিগন্যাল দিচ্ছে যে চল ধাতু থেকে আসছে, কিন্তু বর্ধমান শব্দটা যে ব্রিজ ধাতু থেকে আসছে, এটা যদি তোমার পড়া না থাকে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু আনসার দিস ভেরি সিলি কোশ্চেন। এটা রিয়েলি টাফ, বাট একবার দুইবার পড়া থাকলে ইটস টোটালি পসিবল ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। সো এখানে আপনি দাগ দিয়ে রাখেন চলমান, দীপ্যমান এবং বর্ধমান। থ্যাংক ইউ। নেক্সট, কোন শব্দের শেষে যদি যা থাকে বা জ্যা মানে জয় জফল আকার থাকে, তাহলে প্রত্যয় হিসেবে সব সময় বসবে জ। দেখো কত সহজ, যা থাকলেই জ, যা থাকলেই জ। এই যে দেখো সবগুলোর মধ্যে জফলা আছে কিনা, এই জফলার মধ্যেই তো এই যে জ, এই জ থেকেই তো এই জফলার জন্ম হয়েছে নাকি? এসএসসি পরীক্ষায় পড়ে এসেছো না অনুবর্ণ, অর্থাৎ এই জ থেকেই তো এই জফলাই তৈরি হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি একটা জফলা, ই একটা জফলা, ই একটা জফলা, এই একটা জফলা, তাহলে এই জফলা মানেই প্রত্যয় হিসেবে সব সময় বসে যাবে জ, শেষ। এর মধ্যে কঠিন কি আছে? তারপরেও আমি তোমাদের উদ্দেশ্যে একটু দাগিয়ে দিচ্ছি, মার্কিং করে রাখেন কার্য, মার্কিং করে রাখেন কার্য, ভোজ্য, বাচ্য, বিদ্যা, ধার্য, লভ্য। আবারও বলছি সবই পড়বেন, তবে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একেবারে ঠোঁটস্থ করে রাখবেন, ভবিষ্যতে যে কোনো পরীক্ষা আসতে পারে। যে কোনো শব্দের শেষে যদি অয় থাকে, সেই অয় থেকে হয়ে যাবে অ অথবা অল। আমার আজীবন মনে থাকতো সহজে অল, আমি অলটাই মনে রাখতাম, আর অলের থেকেও কিন্তু সহজ কিন্তু অ, আপনি অটা মনে রাখেন। জয়, জি যুক্ত অল বা জি যুক্ত অয়, জয়। প্রকৃতি প্রত্যয় কেন ছেলেমেয়ের কাছে কঠিন লাগে? এইবার দেখেন, আপনি যে এলাকায় বসবাস করেন দেখবেন ওই এলাকায়
জয় নামে এমন দুই একজন নেই যে আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনি কি করেন, যখনই পরীক্ষায় জয় শব্দটা এসেছে প্রকৃতি প্রত্যয় বা পরীক্ষা আসছে জয় কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, তখন আপনি সাথে সাথে ভাবেন আরে জয় তো আমার এলাকায় আছে, ও তো অবশ্যই একটা বিশেষ্য পদ, একটা ব্যক্তির নাম, তার মানে এটা তদ্ধিত প্রত্যয়। কিন্তু আজকের পরে মনে রাখবেন জয় শব্দটা বিশেষ্য পদ, কথা ঠিক আছে, কিন্তু এখানে এই জয় বলতে বোঝানো হচ্ছে জয় করা, অর্থাৎ কোনো কিছু জয় লাভ করা। এই যেমন আমরা কিছুদিন পরে এশিয়া কাপ হবে, আমরা আশা করছি এবার এশিয়া কাপে বাংলাদেশ খুব ভালো খেলবে, কেননা বিগত কয়েকটা সিরিজে আমরা খুব ভালো খেললাম, আমরা পাকিস্তানের সাথে ভালো করেছি, শ্রীলঙ্কার সাথে ভালো খেললাম, ও সামনে তো কিছুদিন পরে নেদারল্যান্ড আসবে খেলতে, তাই তো? একটু খেলাধুলার খোঁজ খবরটা রাখবা, বুঝলে? আমি তো এই বুড়ো বয়সে এসেও ওই ক্রিকেট বলো ফুটবল বলো সারা দিন যত ব্যস্ত থাকি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার হলে হাইলাইটস দেখে তাই ঘুমাই। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই জয় করা বা এই জয় মানে হচ্ছে জয় লাভ করা। তাহলে জয় করা, জয় লাভ করা, এই শব্দের মধ্যে কি একটু ক্রিয়ার গন্ধ আছে না? আর যেহেতু ক্রিয়ার গন্ধ আছে, এই শব্দটা এসেছে জি ধাতু থেকে, আর যেহেতু জি ধাতু থেকে এসেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কৃত প্রত্যয়। দেখো ভাই, আমি কিন্তু স্বীকার করে নিয়েছি যে প্রকৃতি প্রত্যয় একটু কঠিন লাগে, কিন্তু ভাই তুমি এটা যখন বারবার 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 পড়বা, এই জয় শব্দটা তোমার 9-10 এর ব্যাকরণ বইয়ে ছিল, তুমি মনোযোগ দিয়ে পড়োনি, আর যারা পড়েছো তোমরা কিন্তু বুঝতে পারছো যে ভাই হ্যাঁ সত্যি জয় শব্দটা কৃত প্রত্যয়। থ্যাংক ইউ। জয়, ক্ষয় আর ভয় দাগিয়ে রাখো। কোন শব্দের শেষে ত, কয় তয়, দন্ত নয় তয়, দয় ধয় এবং গয় ধয় থাকলে তা পরিবর্তিত হয়ে যাবে ত অথবা কয় তয়। আপনার যেটা সুবিধা আপনি সেটা মনে রাখেন। আপাতত আপনি মার্কিং করে রাখেন উক্ত। অ্যাডমিশন টেস্টে গত 10 বছরে উক্ত শব্দটা অন্তত 10 থেকে 15 বার আসছে। গত, যুদ্ধ, সিক্ত, জাত, উক্ত। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া শব্দগুলো, পাশে স্টার চিহ্ন দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্য অ্যাডমিশন টেস্ট। এই স্লাইডের শব্দগুলো অ্যাডমিশন টেস্টের জন্য ভয়াবহ গুরুত্বপূর্ণ, মাথায় যেন থাকে। খ্যাত, মুক্ত আর দগ্ধ, প্রত্যেকটা শব্দ অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েটের জন্য অবশ্যই অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? সবই পড়বেন, মার্ক করাগুলো ঠোঁটস্থ করে রাখবেন। উক্ত আর মুক্ত এই শব্দটা অ্যাডমিশন টেস্টে একাধিকবার আসছে। কোন শব্দের শেষে তি, কয়তায় রস্যি, জি, নি এগুলো থাকলে একইভাবে তি অথবা কয়তায় রস্যি হয়ে যাবে। এখান থেকে আপনি মার্কিং করে রাখবেন গতি, উক্তি, দৃষ্টি, খ্যাতি, মুক্তি, ভক্তি, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দগুলো মার্কিং করে রাখেন। থ্যাংক ইউ। কোন শব্দের শেষে যদি ওয়ান থাকে সেটার প্রত্যয় হিসেবে আসবে ওয়ান অথবা অনট। আপনার যেটা সুবিধা আপনি মার্কিং করে রাখেন বচন। শ্রবণ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, গমন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, নয়ন, ভোজন, দর্শন, ভ্রমণ, চলন, খুব 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 গুরুত্বপূর্ণ। দেখো আমি পাশে কিন্তু প্রত্যেকটা স্লাইডের শেষে মোটামুটি লিখে দিয়েছি যে কোনো ধাতুর সাথে ওয়ান যুক্ত হলে তা কোন পদ হয়, বিশেষ্য পদ হয়। আমি কিন্তু এটা নিয়ে আজকে এত আলোচনা করছি না, কেননা আজকের জন্য অত গুরুত্বপূর্ণ না এই জন্য। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু এইভাবে হয়ে থাকে, অর্থাৎ কোনো শব্দের সাথে অনটপট এটা যুক্ত হলে সেটা বিশেষ্য পদ হয়। কোনো শব্দ বা ধাতুর সাথে যখন তব্য যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে বিশেষণ পদ। ওকে, কর্তব্য শব্দটা আলাদাভাবে বিশেষণ পদ, কিন্তু কর্তব্য শব্দটা যেহেতু ক্রি ধাতু থেকে এসেছে
সেই জন্য আমাদেরকে বলতে হচ্ছে এটা হচ্ছে একটি কৃত প্রত্যয়। আপনি মার্কিং করে রাখেন কর্তব্য, মন্তব্য, দ্রষ্টব্য, বক্তব্য, গন্তব্য মার্কিং করেন। ওকে, এখানে যেগুলো আছে আপনি একটু মার্কিং করে রাখতে পারেন। এগুলো একটু আনকমন, এই জন্য লিখে দিয়েছি। গীতিটা মার্কিং করে রাখেন, বুদ্ধিটা মার্কিং করে রাখেন, শক্তিটা মার্কিং করে রাখেন। ওকে, এরপরে আমরা এই স্লাইডে যে শব্দগুলো আছে এর মধ্যে একটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, রাধা শব্দ, রাধ যুক্ত আ, আর করা শব্দটা হচ্ছে কর যুক্ত আ। এটা আমরা মনে রাখতে পারবো। আর খাওয়া শব্দটাও মনে রাখবো। ফুটন্ত শব্দটার সাথে যে কোনো শব্দের শেষে যদি অন্ত থাকে, এই যে অন্ত দেখেন প্রত্যয় হিসেবে আপনি এসেছে অন্ত। ফুটন্ত, ঝুলন্ত, ডুবন্ত, চলন্ত, ভাসন্ত মার্কিং করে রাখেন। কোন শব্দের শেষে যদি অন থাকে প্রত্যয় হিসেবে আসবে অন। নাচন, কাদন, বাঁধন। খেলনা মার্কিং করে রাখেন, দোলনা মার্কিং করে রাখেন, রান্না মার্কিং করেছেন ইতোমধ্যে, তারপরেও দেখিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আর কিছুক্ষণ পরে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করব। যদিও ইন্টারমিডিয়েট লেভেলে এমসিকিউ কোশ্চেন আসবে না, জাস্ট আমি তারপরে ওই বোর্ডের কোশ্চেনগুলো একটু এমসিকিউ আকারে আপনাদেরকে দেখাবো। ওকে, পূজারি কোন শব্দের শেষে আরি থাকলে প্রত্যয় হিসেবে আসবে অবশ্যই আরি। যেমন পূজারি, পুজ যুক্ত আরি, ডুবারি বা ডুবুরি, ডুব যুক্ত আরি। ঠিক আছে, কোন শব্দের শেষে আই থাকলে প্রত্যয় হিসেবে আসবে আই। যেমন সেলাই, লড়াই। ছুটি যদিও এর সাথে কানেক্টেড না, তাও মার্কিং করে রাখেন। মোড়ক শব্দটা মার্কিং করে রাখেন, ইন্টারমিডিয়েটে অনেকবার আসছে এটা। মোড়ক শব্দটা এসেছে মূঢ় ধাতু থেকে, সেই জন্য এটা ক্রিয়াত প্রত্যয়। আর এই যে ধাতুর সাথে আয় যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য হয়, এই হয় তাই হয়, এগুলো আপনার কিছু মনে রাখার দরকার নাই। আমি বলছি মনে রাখার দরকার নাই তার মানে পড়বেনই না মনের ভুলেও। আপনাকে আমি যেগুলো মার্কিং করে দিচ্ছি এটা পড়বেন, আর যে শর্টকাট গুলো আমি লিখে দিচ্ছি আপনি সেটা পড়বেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখন কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি এতক্ষণ ধরে যে প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করলাম সেটার উপর বেসিস করে আমি কিছু বোর্ড কোশ্চেন্স এখানে তুলে ধরেছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা যদিও বোর্ডের কোশ্চেন, হ্যাঁ, কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে এসেছে। যে বাক্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি, দেখেন তো উত্তর করা যায় কিনা। দ্রুত উত্তর করি আমরা সবাই, দ্রুত। আমি এমন কিছু এমসিকিউ এখন আপনাদের দেখাবো যেটা ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে, সেই ধরনের প্রশ্নগুলো দেখাচ্ছি। দেখেন, বাক্য শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যুক্ত জ। আপনাদেরকে আজকে বলেছিলাম যেখানেই জফলা থাকে প্রত্যয় হিসেবে আসে জ। দেখেন তো এখান থেকেও কিন্তু বোঝা যায় একটা আছে। আর শুধু আপনাকে মনে রাখতে হবে বক্তব্য, বাক্য, এই শব্দগুলো এসেছে সব বচ ধাতু থেকে। ওকে, বাক্য বলেন, বক্তব্য বলেন, এসেছে সবসময় বচ থেকে, আর এই জন্য এটা প্রকৃতি প্রত্যয়। এটা নেক্সট কোশ্চেন ফর ইউ। উক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? একাধিকবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসেছে। উক্ত শব্দের প্রকৃতি প্রত্যয়, সবাই উত্তর করবেন প্লিজ।
উত্তর না হলে তাতে কিছুই যায় আসে না। আপনার কাজ হচ্ছে উত্তর করা, আপনি উত্তর করে যান। ফারজানা জিজ্ঞেস করছে মোড়ক কি? এই মোড়ক কি? যে কোনো কিছু মোড়ক করে দেওয়া। যেমন তুমি ইন্টারে খুব ভালো রেজাল্ট করলে আমি তোমার জন্য এক গাদা ফুল নিয়ে হাজির হলাম। তো ওটা কি আমি একটু মোড়ক করে নিয়ে যাই না? এটাই আর কি। বুঝতে পারছো ফারজানা? থ্যাংক ইউ। ক্লাসের শেষে কোনো কোয়েশ্চেন থাকলে শুনবো, আপাতত ভাইয়েরা উত্তর করো। আমি 5 মিনিট সময় দিব তোমার কাছে কথা শোনার জন্য, ডোন্ট ওয়ারি। উক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যুক্ত ত। আমি কিন্তু আজকে বারবার বলছিলাম ত প্রত্যয় সাধিত শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। উক্ত শব্দটা এসেছে বচ থেকে। বচ মানে কি জানেন? বচ মানে হচ্ছে বক্তব্য। তো আপনার যে কোনো বক্তব্যই তো সেটা একটা উক্তি বা সেটা আপনি উক্ত করেন। থ্যাংক ইউ। আপনার শেষ হলো, আমার হলো না। উক্ত শব্দটা এসেছে বচ ধাতু থেকে। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। দীক্ষা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? বলো তো দীক্ষা শব্দের প্রকৃতি প্রত্যয় কি? আচ্ছা, তাহসান একটা প্রশ্ন করেছো যে ভাই রুট কেন দিব? রুট দিতে হবে ভাই, আমি বারবার বলছি যে কৃত প্রত্যয় সাধিত শব্দের পূর্বে অর্থাৎ ধাতুর পূর্বে তোমাকে একটা রুট দিতে হবে। এখন ভাই তুমি যদি বলো যে কেন দিতে হবে, ভাই পৃথিবীতে সকল প্রশ্নের উত্তর তো নাই রে ভাই। এটা অনেক বড় বড় ব্যাকরণবিদ সেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু আসলে এটার উত্তর নাই। এটার উত্তর এটাই যে ধাতুর পূর্বে এই চিহ্নটা দিতে হয়। তুমি দেখো বাজারে প্রচলিত কোনো বইয়ে তুমি এই ব্যাখ্যা পাবা না। সো দীক্ষা শব্দটা এসেছে, আমরা মনে রাখবো দিক যুক্ত অ এখান থেকে। নেক্সট কোশ্চেন। শ্রেষ্ঠ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রেষ্ঠ। ওই বাংলায় রুটি বলে, বুঝতে পারছো? ওটার আলাদাভাবে কোনো নাম নাই। শ্রেষ্ঠ এই শব্দটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে এ নাম্বার, অর্থাৎ শ্রযুক্ত ইষ্ঠ। এটা যেন মনে থাকে। অনেকে শ্রেষ্ঠ উচ্চারণ করে ভুল, উচ্চারণ করে শ্রেষ্ঠ, ট উচ্চারণ করে, এটা কিন্তু ভুল হবে। উচ্চারণ কিন্তু হবে শ্রেষ্ঠ, মাথায় যেন থাকে। উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ডক্টর আকাশ সাহা, ডোন্ট ওয়ারি, আকার রস্বইকার নিয়ে খুব একটা সমস্যা হবে না। উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? প্লিজ আনসার দিস কোশ্চেন কুইকলি। উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যুক্ত কয়তয় রস্যি। আমি যখন পড়াচ্ছিলাম বারবার বলেছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। মনুযুক্ত স্ন এর মূল ভাব কোনটি? বা মনুযুক্ত স্ন এই প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দটা দুটো মিলে কি তৈরি হয়েছে? ইন্টারমিডিয়েটে এই শব্দটা অনেকবার আসছে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা। থ্যাংক ইউ, তোমরা সবাই পেরেছো, এজন্য ধন্যবাদ। ম্যাক্সিমাম উত্তর করেছো মানুষ, কিন্তু এটা না, এটা হবে মানব। ওই মানব যা মানুষও তাই, কিন্তু মানব শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মনু যুক্ত স্ন। ভেরি গুড। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা কিন্তু 9-10 এর ব্যাকরণ বইয়ে প্রশ্নটা আছে।
সবাই উত্তর করি। থ্যাংক ইউ। মহিমা শব্দের প্রকৃতি হচ্ছে মহৎ যুক্ত ইমন। আমি বলেছিলাম কোন শব্দের শেষে যদি ইমা থাকে, নীলিমা, মহিমা, গরিমা, ওই শব্দের প্রত্যয় হিসেবে আসবে হচ্ছে ইমন। ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, চলনসই শব্দের সই, এটা প্রশ্নটা ইন্টারমিডিয়েটে দরকার নাই, আপাতত বাদ। এটা বাদ দিচ্ছি, এটাও বাদ দিয়ে দিলাম। এটা দরকার নাই। ওকে, সো দেখেন আমি আরেকটা বোর্ড কোশ্চেন আপনাকে দেখাচ্ছি। চট্টগ্রাম বোর্ডে কিন্তু ঠিক এই ধরনের একটা প্রশ্ন সর্বশেষ এসেছিল। আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, আজকের ক্লাসে আমরা যেটুকু আলোচনা করছি সেখান থেকে চট্টগ্রাম বোর্ডে অনেকেই বলে থাকেন যে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন নাকি অনেক কঠিন হয়ে থাকে। আমাদের জিমি ভাই ছিলেন, তিনি চট্টগ্রাম বোর্ডের 16তম মেধাবী শিক্ষার্থী তিনি ছিলেন। অনেক সময় বলেন যে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন নাকি কঠিন হয়। দেখো, সেই একটা বোর্ডের কঠিন প্রশ্নের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আজকের ক্লাসে আমরা যেটুকু সলভ করেছি তার মধ্যে কিন্তু আমার মন বলছে এই শব্দগুলো আজকের ক্লাসে আমরা পেয়ে গিয়েছি একটা বোর্ড পরীক্ষায়। একটা বোর্ডে আজকের ক্লাসের থেকে 4টা প্রশ্ন আসছে। সো তোমাদের সময় হবে না কেন? 100% আসবে। এটা অনেকেই বলে যে এই বোর্ড কঠিন, ওই বোর্ড কঠিন। আসলে কি জানো, তুমি এবার পরীক্ষা দিচ্ছ, ওই তোমার কাছে এবার এগুলো একটু কঠিন কঠিনই লাগবে, কিন্তু তুমি সামনে বছর অর্থাৎ ইন্টার পাস করার পরে তখন তুমি দেখবা যে মনে হবে যে আরে এ তো সবই সহজ ছিল। পরীক্ষার আগে এরকমই হয়, ঠিক আছে? এখন যে রাজশাহী বোর্ডে সে বলবে রাজশাহীটা কঠিন, যে যশোর বোর্ডের সে যশোর বোর্ডেরটা বলবে। তবে ইন জেনারেল আমি একটা কথা বলি, এটা একান্ত আমার ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে যে ইন জেনারেল যশোর বোর্ডের কোশ্চেন দেখবা অন্য বোর্ডের থেকেও একটু কেমন যেন একটু এদিক সেদিক হয় আর কি। মানে আমি বলছি না খুব কঠিন হয়, কিন্তু একটা দুইটা প্রশ্ন হলো খুব স্ট্যান্ডার্ড, খুব স্মার্ট প্রশ্ন থাকে। ওকে, সো এটা একটা বোর্ড কোশ্চেন আমি জাস্ট দেখিয়ে দিলাম। সমাস নিয়ে আমাদের আজকে আলোচনাই ছিল না, বাদ। জাস্ট প্রকৃতি প্রত্যয় তুমি কি করবা, এইভাবে শব্দ লিখবা, প্রকৃতি প্রত্যয় লিখবা, প্রত্যয় লিখে দিবা এবং 5-এ 5 পেয়ে যাবা। সো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো একেবারেই যে আর্লি বার্ড অফার কিন্তু এখন তোমাদের জন্য চলছে, এবং এটা নিয়ে যদি তোমাদের কারো কোথাও কোনো কনফিউশন থাকে 16780 নাম্বারে ফোন করো এবং ফোন করে সুন্দর করে তোমার কনফিউশন গুলো ক্লিয়ার করে নাও। ওকে, থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, এই কিসের ভয় দেখা দিলাম মিশাইল? কি তুমি যশোর বোর্ডের নাকি? আরে ভয়ের কিছু নাই ভাই, আমি যশোর বোর্ডের তো, এই জন্য আমি একটু ভাব নিয়ে বললাম যশোর বোর্ডের প্রশ্ন একটু কঠিন হয়। বাট সত্যি কথা বলতে কঠিন হয় না। আমি ইন্টারমিডিয়েট লেভেলে আমি তো পাশ করে আসছি নাকি। ওকে, সো তবে কথা হচ্ছে এই যে যশোর বোর্ডের কোশ্চেনটা দেখবে যে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, একেবারে রাবিশ কোশ্চেন তুমি দেখবে না, একেবারে জলের মতো, একেবারে পানির মতো সহজ। এইটা দেখবা তুমি যশোর বোর্ডের কোশ্চেন দেখবা না। এটা আমার অবজারভেশনে আমার সেটা মনে হয়েছে, ঠিক আছে? সো কথা হচ্ছে যেটা, আজকে আমরা দেখতে দেখতে ক্লাসটা শেষ করে ফেললাম। আমার কথা ছিল যে ক্লাসের শুরুতে যে আমরা এই টপিকটা এতদিন ভাবতাম যে এটা কঠিন, কিন্তু তোমরা এবার একটু আমাকে কমেন্ট বক্সে জানাও তো যে এই প্রকৃতি প্রত্যয় আজকে যেভাবে আমরা পড়লাম আগের থেকে একটু সহজ লাগছে কিনা, একটু হলেও বুঝতে পেরেছো কিনা। জাস্ট ইট ইজ, একটু বুঝতে পারলেই হবে। আমি ধরে নিচ্ছি তুমি আজকের ক্লাস থেকে 50% বুঝতে পেরেছো। তুমি এখন একটু কাজ করো, বাসায় একটু সময় দাও, এই টপিকটা একটু পড়ো, দেখবা তোমার আরো 20% ক্লিয়ার হয়ে গেছে। তারপরে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই দেখবে 90% এই টপিক ক্লিয়ার হয়ে গেছে। কোথা থেকে প্র্যাকটিস করবা? জাস্ট বোর্ড কোশ্চেন। মিস্টার আকাশ শাহ, আপনি যেটা নিয়ে টেনশন করছেন এটা নিয়ে টেনশন করেন না, আপনি অন্য কিছুর কথা বলেন। একজন বলছে ভাই মাত্র 2টা পারছি, কোনো সমস্যা নাই। তুমি তো 2টা পারছো, আমি যখন তোমার মতো ক্লাসে ছিলাম আমিও 2টা পারতাম, তো কি হয়েছে? আমি ইন্টারমিডিয়েটে যে রেজাল্ট করেছিলাম আমাদের সময় মাত্র 36 জন পুরো বোর্ডে গোল্ডেন এ প্লাস পেয়েছিল।
and I was one of them. তো কি হয়েছে? আমি পরীক্ষার আগে পারতাম না, তাতে কত বকাঝকা খাইছি, কিছুই যায় আসে না, আমার রেজাল্ট হবে পরীক্ষার হলে যে। আমি কি বুঝাতে পারছি? সবাই দেখবে তোমার ফাইনাল রেজাল্টটাই দেখতে চায়, তুমি কত ঘন্টা পড়ছো, কি দুষ্টামি করছো, শয়তানি আকাম কুকাম কি করছো, এ কেউ দেখতে যাইবে না। ইমা ইসলামের আজকে প্রথম ক্লাস ছিল, তার নাকি একটু হলেও ভালো লাগছে, থ্যাংক ইউ। মুক্তামণি বলছে অ্যাডমিশনে পড়বো নাকি বোর্ড পরীক্ষার জন্য পড়বো? ভাই আমি তোমাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আমি তো তোমাদের বড় ভাইয়ের মতো নাকি, নাকি তা তো সম্মান করো, নাকি বড় ভাই হিসেবে তো সম্মান করো, টিচার হিসেবে না করো। সো বড় ভাই হিসেবে ছোট ভাই ছোট বোনদের বলছি, জাস্ট ফোকাস অন ইউর একাডেমিক স্টাডিজ। বারবার বলছি, একাডেমিক যে ভালোভাবে পড়বে অ্যাডমিশন সে অটোমেটিক ভাবে ভালো পারবে, আর একাডেমিক পড়াশোনা না করে অ্যাডমিশনে ভালো করা ইট ইজ টোটালি ইম্পসিবল। যেমন অ্যাডমিশনে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসবে, এখন আমার ইন্টারমিডিয়েটে যদি প্রকৃতি প্রত্যয় ভালো পড়া থাকে, কথার কথা, আমি কি তাহলে অ্যাডমিশনে আগায় গেলাম না? আমার অ্যাডমিশনে আলাদাভাবে পড়ার কিছু নাই তো, সেম। রিফাত বলছে আর্টসের জন্য, সেম কথা, আর্টসের জন্য বিশেষ করে বাংলা ইংলিশ আর জিকে, তাই তো? বাংলা তো ইন্টারে বাংলা, ইংলিশ ইন্টারে যা পড়ছো এখান থেকে 50-60% কোশ্চেন আসবে। ইন্টারমিডিয়েটে ইংলিশের সবচেয়ে ভালো বই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এবং আমি খুব ভালোভাবে জানি তোমরা খুব বিপদে না পড়লে ইংলিশ বই টাচ করো না, এই জন্য অ্যাডমিশনে খারাপ করো। ইংলিশ ফার্স্ট পেপার বইটা ইন্টারমিডিয়েটে বাংলাদেশের যে কটা ইংলিশ বই আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, বাট আমি জানি বইটা কিনে ফেলে রাখছো, ধুলা পড়ে জং ধরে গেছে। সো থ্যাংক ইউ। বাংলা ক্লাসে আর ইংলিশ নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। টেনশন না করে, চাপ না নিয়ে রিল্যাক্সে থাকো, তোমার যেটুকু কাজ তুমি মন দিয়ে করে যাও, বিশ্বাস করো তুমি ভালো করবা। আর এখনো তোমাদের সাথে কথা হচ্ছে তো, সামনের দিন আরো দেখা হবে। কারো কোথাও কোনো সমস্যা থাকলে একবার ফ্র্যাঙ্কলি আমাকে জিজ্ঞাসা করবা যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আমি কি করব। তোমাদের সাথে গ্রুপে কানেক্টেড আছি, ফেসবুক গ্রুপে আছি, কারো কোথাও কোনো সমস্যা হলে মেসেঞ্জারে নক দিতে পারো, বা গ্রুপে ডাইরেক্ট মেনশন করে জানাতে পারো যে ভাই আমি এই ধরনের প্রবলেম ফেস করছি হিরণময় ভাইয়া, আমি এটা কিভাবে সর্ট আউট করব। আমি সাথে সাথে রিপ্লাই না দিয়ে 2 ঘন্টা পরে হলো রিপ্লাই দিব, ঠিক আছে? সো থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।